আসছি খেলার খবরে। ফ্রান্স গঞ্জালেস, জোসেফা বেইতিয়া এবং বাবা দিওয়ারা রবিবার আই লিগে প্রতিপক্ষ ট্রাউয়ের জালে বল জড়ালেন সবুজ মেরুনের এই তিন তারকা। রবিবার শেষমেশ ৩-১ গোলে পাহাড় জয় করল কিবু ভিকুনার মোহনবাগান। ট্রাউয়ের হয়ে একমাত্র গোল জেরার্ড উইলিয়ামসের। মণিপুরের ইম্ফলে খুয়ান লুম্পাক স্টেডিয়ামে 4টি গোল হয়েছে ম্যাচের প্রথমার্ধে। পাহাড় জয়ের ম্যাচে একটাই কাঁটা বাগানের। ম্যাচের দুবার সতর্কিত হওয়ায় লাল কার্ড দেখেছেন তুরসোনভ। এদিনের জয়ের সুবাদে মূল্যবান 3 পয়েন্ট সংগ্রহ খেতাবের আরও কাছে পৌঁছে গেল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব দলটি। লিগে এ পর্যন্ত 14 ম্যাচ খেলে সবুজ মেরুনের শিবিরের সংগ্রহ 35 পয়েন্ট। মিনার্ভা পাঞ্জাব 14 পয়েন্ট ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেরিলের দ্বিতীয় স্থানে। ম্যাচ হেরে অবনমনের আওতায় তুলে এসেছে ট্রাউ। লিগের 15 ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র 16 পয়েন্ট। ওয়েলিংটনের পর এবার ক্রাইস্টচার্চ। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজেও ফের লজ্জার হার কোহলিদের। মাত্র 2.5 দিনে ফয়সালা হলো 5 দিনের টেস্ট ম্যাচের। কোহলিদের হার 7 উইকেটের ব্যবধানে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পর 2 ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হতে হলো টেস্টে বিশ্বক্রম পর্যায়ে থাকা 1 নম্বরের দলটিকে। সোমবার সকালে 6 উইকেটে 90 রানের পুঁজি নিয়ে তাদের অসমাপ্ত ইনিংস শুরু করেছিলেন হনুমা বিহারি এবং ঋষভ পন্ত, কিন্তু মাত্র 124 রানের ইনিংস মুড়িয়ে যায় এবং জয়ের জন্য প্রয়োজনীয় 132 রান মাত্র 3 উইকেট হারিয়েই তুলে নেয় আয়োজক দেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বুমরা 2টি এবং উমেশ যাদব 1টি উইকেট পেয়েছেন। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর এই প্রথম সিরিজ খোয়ালো কোহলির ভারত। এখন এই পর্যন্তই। চোখ রাখুন সাধনা আপডেটে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। প্রবীণ রবীন্দ্রনাথের পাশে নবীন সুভাষ। মহাজাতির আহ্বানে যেন মহাকাল। যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলা ও বাঙালির সাধনায় একটি সৎ সাহসী পদক্ষেপ। আমার আপনার সাধনা নিউজ। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন,
বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। নমস্কার, সাহসী সাংবাদিকতার সাধনায় আমি সৌরভ। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। বাংলা শাসন করবে ভূমিপুত্র, শহীদ মিনারের সভা থেকে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর নয় অন্যায় নতুন স্লোগানকে সামনে রেখে রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে গেলেন অমিত শাহ। মোদিজি লাখ শরণার্থীকে বাঁচিয়েছেন, 70 বছরের শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএএ হবেই, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সন্ত্রাস দমনে এনএসজি বিশ্বে তুলনাহীন, রাজারহাটে এনএসজি হাবের উদ্বোধনে মন্তব্য অমিত শাহের। দেশের সুরক্ষায় আপোষ নয় মোদির, এখন সন্ত্রাসবাদ দমনে আমেরিকা ইসরায়েলের পর ভারতের নাম, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের সফর ঘিরে রাজ্য জুড়ে বাম কংগ্রেসের বিক্ষোভ। এয়ারপোর্ট, ধর্মতলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, গো ব্যাক স্লোগান। প্রতিবাদ জেলায় জেলায়, দিনটিতে ব্ল্যাক সানডে তকমা বামেদের। এসএসসিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বদল, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক কোন স্তরে নিয়োগে মৌখিক নয়, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। 16 থেকে 18 মার্চ 3 দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎসব উদযাপনে যোগদান মোদীর। ক্রাইস্টচার্চেও লজ্জার হার কোহলির। ভারতের মাত্র 2.5 দিনে 7 উইকেটে দ্বিতীয় তথা শেষ টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। ওয়ানডের পর সফরকারী দলকে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ করল সংগঠক দেশ। আসছে বিস্তারিত খবরে। 18 জন সাংসদ বাংলা থেকে প্রতিনিধিত্ব করছেন। এবার আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। শহীদ মিনারের সভা থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। आज मेरे साथ 18 बंगाल के सपूत, 18 बंगाल की बहनें संसद में मेरे साथी ये नाते संसद के अंदर बंगाल का परिवर्तन करती हैं। और मुझे भरोसा है ये जो यात्रा चली है, ये यात्रा रुकने वाली नहीं है। ये यात्रा जो 18 सीटों तक पहुंची है, विधानसभा में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाकर समाप्त करने वाली। क्योंकि ये यात्रा भारतीय जनता पार्टी के विकास की यात्रा नहीं है, ये यात्रा बंगाल के विकास की यात्रा है। ये यात्रा बंगाल के गरीब के शोषण के खिलाफ संघर्ष की यात्रा है। ये यात्रा बंगाल के कानून और व्यवस्था को अच्छा बनाने की यात्रा है। ये यात्रा सिंडिकेट को समाप्त करने की यात्रा है। ये यात्रा टोलबाजी समाप्त करने की यात्रा है। ये यात्रा घुसपैठ समाप्त करने की यात्रा है। और ये यात्रा मेरे करोड़ों शरणार्थी भाइयों बहनों को नागरिकता देकर सम्मान देने की यात्रा है। ये यात्रा बंगाल में 2/3 बहुमत के साथ समाप्त होने वाली। বাংলায় কোনো উন্নয়ন হয়নি। শহীদ মিনারের সভামঞ্চ থেকে রাজ্য সরকারকে এক হাত নিলেন অমিত শাহ। তিনি বলেন, বাংলায় স্বৈরাচারী শাসন অবসানের জন্য লড়াই চলছে। কোনো শাহজাদা বাংলার মুখ্যমন্ত্রী হবেন না বলেও এদিন হুঁশিয়ারি দেন অমিত শাহ। बंगाल के सर पर 3,75,000 करोड़ का ऋण है। कम्युनिस्ट 1,92,00,000 छोड़कर गए थे। ममता दी ने 3
1,75,000 करोड़ बना दिया है। जन्म लेते ही 40,000 रुपए का ऋण बंगाल के बच्चे के सर पर आता है। एफडीआई 2% से नीचे है। विद्युत की खपत देश की एवरेज से 30% नीचे है। तालाबंदियों में 80% कारखाने देश के बंगाल में बंद हुए हैं। ये विचारधारा लोगों को दबाने की, ये विचारधारा अत्याचार करने की, ये विचारधारा भ्रष्टाचार करने की, ये विचारधारा अपने राजकुमार को वारिस बनाने की, ये विचारधारा बंगाल में नहीं चलेगी। कोई शहजादा बंगाल का अगला मुख्यमंत्री नहीं बनेगा। इस मिट्टी का सपूत, जमीन से निकला हुआ नेता बंगाल का अगला मुख्यमंत्री बनेगा। সিএএতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, শহীদ মিনারের সভা থেকে আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন তিনি বলেন সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নেওয়ার নয়। পাশাপাশি অমিতের আশ্বাস কোথাও যেতে হবে না শরণার্থীদের, যারা উদ্বাস্তু তাদের নাগরিকত্ব দেবে বিজেপি। मैं बताने आया हूं 70 साल से जो शरणार्थी भाई यहां आए हैं, हम उनको नागरिकता देकर रहेंगे, उनको सम्मान देकर रहेंगे। शरणार्थियों को डराया जा रहा है, आपको कागजात देने पड़ेंगे, आपका रहने का यहां से अधिकार छीन लिया जाएगा, आपको ये हो जाएगा, वो हो जाएगा, पुलिस स्टेशन जाइए, पटवारी के पास जाइए। मैं आपको कहता हूं कहीं ना जाइए। हिंदू, सिख, बौद्ध, जैन, पारसी, ईसाई सारे लोग जो यहां आए हैं, भारतीय जनता पार्टी की केंद्र सरकार वो सबको नागरिकता देने वाली है। ममता दीदी हमें रोक नहीं सकती। आप कितना भी जोर लगा दो, हम इस शरणार्थी भाइयों बहनों को गले भी लगाएंगे, नागरिक भी बनाएंगे और सम्मान भी देंगे। আর নয় অন্যায়, নয়া স্লোগানকে সামনে রেখে এবার আসরে নামলো বিজেপি। কলকাতা সফরে এসে কর্মসূচির অঙ্গ হিসেবে একটি মোবাইল নম্বর প্রকাশ্যে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলাকে অন্যায় মুক্ত করতে সংশ্লিষ্ট নম্বরে মিসড কল দিন। ইতিমধ্যে জনমত যাচাই করতে দিদিকে বলো কর্মসূচি পালন করছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে তারই পাল্টা হিসেবে এবার আসরে নামলো বিজেপি, সামনে আনলো মিসড কল প্রজেক্ট। मैं एक नंबर बोलता हूं, 2 बार बोलूंगा, वो नंबर दबाने से R9 अन्याय अभियान के साथ आप जुड़ जाओगे। बोलू नंबर, बोलो, मगर सिर्फ आपका नंबर नहीं चाहिए, आपके माता का, पिता का, बहन का, बहनों का, भाई का, भाभी का, चाचा का, चाची का, फूफा का, फूफी का, दोस्त का, दोस्त की पत्नी का, सबको ये नंबर दबाना है। दबाएंगे? ये नंबर ही शरणार्थियों को नागरिकता देगा। ये नंबर ही भ्रष्टाचार और आतंक से आपको मुक्त दिलाएगा। और ये नंबर ही यहां पर फिर से एक बार गुरुवर टैगोर की कल्पना का सोनार बांग्ला बनाएगा। तो मैं बोलूं नंबर, जोर से बोलो। तो मैं बोलता हूं, अंग्रेजी में बोलता हूं, बाद में हिंदी में बोलूंगा। 9727294294। फिर से बोलता हूं, 9727294294। मैं आज बंगाल की जनता को अपील करता हूं, इस नंबर पर आप एक मिस कॉल दीजिए। बंगाल में जो चेतना की लहर उठेगी, इस सरकार को उखाड़ कर फेंक देंगी और यहां पर भी एक बहुत सुंदर कमल खिलेगा, जिस पर बैठकर मां लक्ष्मी बंगाल को सोनार बांग्ला बनाने के लिए आएगी। কম সময় ও ক্ষয়ক্ষতি বাঁচিয়ে জঙ্গি দমন অভিযান শেষ করার বিষয়ে নজর দিতে হবে এনএসজিকে। রাজারহাটে এনএসজি হাবের উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যুদ্ধের কৌশল, প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের দিকে নজর দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের নিরাপত্তার স্বার্থে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অবদানের প্রসঙ্গ তুলে ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। বাহিনীর সদস্যরা যাতে তাদের পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারে সেদিকেও কেন্দ্র নজর দিচ্ছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
एषो दीप नमो गणेशाय नमः एकादशुभकरणनिमित्तं नमो गणेशाय नमः। आज के जमाने में जो इतना बड़ा हमला करने आता है वो तो मृत्यु तय कर ही आता है, उसका मरना तय है, वो समझकर आता है, परंतु उसका लक्ष्य होता है कि 130 करोड़ के देश के अंदर लंबे से लंबे समय तक आतंक का भय फैलाया जाए। तो हमारी विजय उसी में है कि कम से कम समय में कम से कम हमारे नुकसान के साथ उनका समाप्ति करना, उनके अभियान का खात्मा करना, इस प्रकार की ट्रेनिंग हमारी होनी चाहिए। और मैं मानता हूं इसमें एनएसजी ने काफी कुछ करने की जरूरत है। हमारी रणनीति में भी बदलाव करना पड़ेगा, टेक्नोलॉजी में भी बदलाव करना पड़ेगा और जवानों की प्रायोरिटी में भी ट्रेनिंग के अंदर बदलाव करना पड़ेगा। क्योंकि आज के जमाने में जो कोई भी घटना होती है वो किसी से छिपती नहीं है। 130 करोड़ के देश के सामने वो घटना ऐसे ही पहुंच जाती है, तो उसका समय मिनिमम करना, कम से कम समय के अंदर उसको समाप्त कर देना, वो मैं मानता हूं उनका पराजय है, हमारा विजय है। দিল্লির হিংসার জন্য আগে ক্ষমা চান। নিজের নাকের ডগায় দিল্লির হিংসা হলো। 50 জনেরও বেশি মানুষকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন। বাংলায় এসে পুজোর দেওয়ার থেকেও উচিত ছিল দিল্লির হিংসার জন্য ক্ষমা চেয়ে ব্যাখ্যা দেওয়া। টুইটে এমনই মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ মিনারের সভায় অভিষেকের নাম না করে শাহ বলেন কোনো শাহজাদা মুখ্যমন্ত্রী হবেন না। রাজনৈতিক মহলের মতে টুইটে সেই মন্তব্যেরই পাল্টা দিলেন অভিষেক। রাজ্যে পুরভোটের মুখে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল যাচ্ছেন উত্তর দিনাজপুরে এবং সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কালিয়াগঞ্জের কলেজ মাঠে জনসভাও করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের অনুদানও তুলে দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জেলা প্রশাসনের তৎপরতা রীতিমতো তুঙ্গে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা থেকে শুরু করে জনসভার মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। তো আমাদের জেলাতেও 3 তারিখে অনারেবল সিএম আসছেন, এখানে প্রশাসনিক বৈঠকও হবে, তারপরে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হবে। সময় এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। রোহন, শীতের সময় স্নান করবে গরম জল দিয়ে, না হলে স্নান তাও ডেটল দিয়ে, না হলে শীতের সময়ও প্রতিদিন ডেটল, যা দেয় কোল্ড ফ্লুর মতো 100টি অসুখ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার বাড়িতে ডেটলের স্বচ্ছতা। কিচেনে তেল তেলে ভাব মানে জার্মস, সেই জন্য নতুন লাইজল কিচেন পাওয়ার ক্লিনার 99.9% জার্ম রিমুভালের সাথে সাধারণ পরিচ্ছন্নতার তুলনায় এ দেয় 10 গুণ বেশি জার্ম প্রোটেকশন এবং পরিচ্ছন্নতাও। লাইজল কিচেন হলো হেলদি কিচেন। এই দেখো তোমার ঘর না? মা, টয়লেট হ্যাঁ আছে তো। এটা তো হারপিকের জামানা, টয়লেট পরিষ্কার নয়, স্বচ্ছ করতে হবে। গাঢ় হারপিকের একটা মাত্র চক্র, ডিটারজেন্টের তুলনায় হারপিক দূর করে দাগ, জীবাণুদের করে বিনাশ। এবার হয়েছে তো পরিষ্কার, তাও মাত্র 37 টাকায়। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়িতে অসুখ কম হবে। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়ির লোকেরা কম অসুখে পড়ে, কারণ এই দায় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। আমার বাড়িতে আছে ডেটলের স্বচ্ছতা। ফিরে এলাম বিরতির পর, আবারও একবার হেডলাইন্স। বাংলা শাসন করবে ভূমিপুত্র, শহীদ মিনারের জনসভা থেকে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর নয় অন্যায় নতুন স্লোগানকে সামনে রেখে রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে গেলেন অমিত শাহ।
মোদিজি লাখ শরণার্থীকে বাঁচিয়েছেন, 70 বছরের শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএএ হবেই, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সন্ত্রাস দমনে এনএসজি বিশ্বের তুলনাহীন, রাজারহাটে এনএসজি হাবের উদ্বোধনে মন্তব্য অমিত শাহের। দেশের সুরক্ষায় আপোষ নয় মোদির, এখন সন্ত্রাস দমনে আমেরিকা ইসরায়েলের পর ভারতের নাম, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের সফর ঘিরে রাজ্য জুড়ে বাম কংগ্রেসের বিক্ষোভ, এয়ারপোর্ট, ধর্মতলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, গো ব্যাক স্লোগান, প্রতিবাদ জেলায় জেলায়। দিনটিতে ব্ল্যাক সানডে তকমা বামেদের। এসএসসিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বদল, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক কোন স্তরের নিয়োগেই আর মৌখিক পরীক্ষা নয়, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। 16 থেকে 18 মার্চ 3 দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎসব উদযাপনে যোগদান মোদীর। ক্রাইস্টচার্চেও লজ্জার হার কোহলির, ভারতের মাত্র 2.5 দিনে 7 উইকেটে দ্বিতীয় তথা শেষ টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। ওয়ানডের পর সফরকারী দলকে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ করল সংগঠক দেশ। রাত পোহালেই ফাঁসির সাজা, তার আগে ফাঁসির সাজাপ্রাপ্ত পবন কুমার গুপ্তার যাবজ্জীবনের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। আর এক ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয় কুমারও নতুন করে আবেদন করেছে। তার দাবি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সে যে প্রাণ ভিক্ষার আবেদন করেছিল তাতে সব কারণ উল্লেখ করা হয়নি, তাই নতুন করে আবেদন করে সে। আজ সুপ্রিম কোর্ট পবন কুমার গুপ্তার আবেদন শুনবে, কিন্তু অক্ষয় কুমারের আবেদনের দিন নির্ধারণ হয়নি এখনো। মুকেশ, বিনয় ও অক্ষয়ের প্রাণ ভিক্ষার আর্জি আগেই বাতিল করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করার পর মুকেশ ও বিনয় সেই খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, তাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তবে কোনো রকম চ্যালেঞ্জ জানিয়ে এতদিন আদালতের দ্বারস্থ হয়নি অক্ষয়। গত সপ্তাহের শুক্রবার পবন ও অক্ষয় নতুন করে আবেদন জানায়। এদিকে 3রা মার্চ সকাল 6টায় 4 ধর্ষকের ফাঁসির পরোয়ানা জারি হয়েছে। তার আগে সাজাপ্রাপ্তদের নতুন করে আবেদন আবারও জটিলতা তৈরি করেছে। পুকুর খননের কাজে বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, 100 দিনের কাজ প্রকল্পের আওতায় বরাদ্দ 1,49,657 টাকা আত্মসাৎ করেছে ওই উপপ্রধান। অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছেন ইসলামপুরের বিডিও। আপাক মেম্বার আছে, 7 বছর থেকে যতগুলো কাম এই স্কিমের করছে এইভাবে করছে, মানে একটু কাজ করে ওগুলো শেষ। আর ওর কিন মানে 10 জন নিয়ে কাকো বসবে না, না 10 জনকে নিয়ে কিছু করবে। 2 জন লোক আছে, ওরা যা ইচ্ছা তাই করছে। মালদার হরিশ্চন্দ্রপুরের অর্জুনা গ্রামে 7 বছর আগে নির্মাণ হয়েছিল উপস্বাস্থ্য কেন্দ্র। সেখানে আজও দেখানি স্বাস্থ্যকর্মীদের। ভাড়া বাড়িতেই কোনো রকমের স্বাস্থ্য কেন্দ্রের কাজকর্ম চলছে। পরিষেবা না পাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ, বিভিন্ন সরকারি আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি। এদিকে স্বাস্থ্যকেন্দ্র চালু না হওয়ায় গ্রাম থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীকে, যার ফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে গর্ভবতী থেকে মুমূর্ষু রোগীদের। অন্যদিকে ব্যবহার না করার ফলে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের দরজা জানলাগুলিও অকেজো হয়ে পড়েছে। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানিয়ে দ্রুত উপস্বাস্থ্য কেন্দ্রটি চালুর আশ্বাস দিয়েছেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প পর্ষদের ভাইস চেয়ারম্যান তাজামুল হোসেন।
ব্যবস্থা যতদিন থেকে মোটামুটি 8-10 বছর থেকে খুলেছে, একদিনও ডাক্তার নাই কিছু নাই, এদের ভেঙে পড়ে আছে। মানুষজন এমনি খালি খোলা গোঠা আছে, কত কি আছে, এখানে কোনো কিছু স্বাস্থ্য কেন্দ্রের কোনো ডাক্তারই আসে না। বর্তমানে অবস্থা আছে, স্কুল চলছে না, লোকজন ওষুধ পানি পায় না, ওখানে করেছে, ওরা ভাড়া পাচ্ছে, এই বাড়ি বেকার এখন হয়ে গেছে। এটার জন্য বিডিও এসেছিল, বিডিও আমার কাছে জেনেছিল, বলছে যে কেমন করে কি করব। তা আপনি করবেন না স্যার, তো করবে কি? বিডিও কিছু করতে পারেনি। 10 বছর করা হয়নি, কিছুদিন আগে হয়েছে। আমরা ওটা খোঁজ খবর নিয়ে দেখছি, আমরা যে আমাদের যে বিএমএইচ আছে, বিএমএইচের মাধ্যম দিয়ে আমরা সিএমএইচকে বলে আমি দ্রুত গতিতে করার ব্যবস্থা আমরা করাচ্ছি, এতে কোনো অসুবিধা হয় না। মাঝরাতে আচমকা হাতির হানা দোকানে, ঘুম চোখে কোনো রকমের দোকান থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। সোনাখালী জঙ্গল থেকে এক দাঁতাল হাতি ঢুকে পড়ে জলপাইগুড়ির ধূপগুড়ির নিরঞ্জন পাট এলাকায়। হাতিটি প্রথমে নন্দীরায় নামে এক ব্যক্তির মুদির দোকানের দেওয়াল ভাঙে। আওয়াজ পেয়েই এলাকা থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ওই দোকানদার। এদিকে হাতিটি ততক্ষণে প্রায় 5 থেকে 6 প্যাকেট চাল, ভুট্টা, নুন খেয়ে ফেলেছে। ভাঙচুর চালায় অন্যান্য সামগ্রীতেও। রাতেই গ্রামবাসীরা একজোট হয়ে হাতিটিকে তাড়া করলে সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এদিকে বন দফতরকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে যায় সোনাখালী বিটের অফিসাররা। আধিকারিকদের কাছে পেয়ে প্রায়শই হাতির আতঙ্কের এলাকাবাসীর ঘুম উড়েছে বলে অভিযোগ করেন তারা। বন দপ্তরের তরফ থেকে আরও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। কালকে কি হয়েছিল, 3:10-15 হয় একটা হাতি এসে, বুনো হাতি আসার পরে যে আমার দোকান, 10-15 প্যাকেট চাল খেয়েছে, চোখর ভুট্টা খেয়েছে, যেখানে পড়ে আছে। আচ্ছা, তখন ঘুমাইছিলাম। হাতি কি প্রত্যেক দিনেই আসে? হ্যাঁ, প্রত্যেক দিনেই আসে। আচ্ছা। সম্পত্তির লোভে বাবাকে খুনের অভিযোগ উঠল 2 ছেলে সহ বৌমাদের বিরুদ্ধে। মৃতের নাম বঙ্কিমচন্দ্র সিংহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খাগড়া পাউন্ড রোডের বাগানপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বাড়ির সম্পত্তি লিখে দেওয়ার জন্য প্রায় বৃদ্ধ বাবা ও মায়ের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো 2 ছেলে ও বৌমা। বৃদ্ধ বাবাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত ছেলে প্রশান্ত সিংহ সহ 2 বৌমাকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। যদিও বড় ছেলে শান্তনু সিংহ পলাতক। মানসিক রোগ ছিল, মানসিক অবস্থা, ওই জন্যই গলায় দড়িটা দিয়েছে। না, মানিনি আমরা। না না, এবার বয়স্ক লোক বলছে যে সবাই আমার শ্বশুরের সঙ্গে আমার বন্ধু ছিল, দিয়ে আমার শ্বশুরটা মারা গেছে, বলছে যে তোমার শ্বশুরটা মারা গেল, আমার শ্বশুরটা বাচ্চারা মরণও হয় না, 90 বছর বয়স হলো, এখনো মরছে না, দিয়ে আর মাঝে মাঝে ঝামেলা হতো, বললো যে তোরা লিখে দেওয়া। হ্যাঁ, মার ধর, খেতে দিত না, এরা যা শরীর ছিল এখন এবারে এই রোগা অত্যাচারে, মানসিকভাবে খুবই অত্যাচার। চোখ রাখবো খেলার খবরে। ওয়েলিংটনের পর এবার ক্রাইস্টচার্চ। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজেও ফের লজ্জার হার কোহলির ভারতের। মাত্র 2.5 দিনে ফয়সালা হলো 5 দিনের টেস্ট ম্যাচের। কোহলিদের হার 7 উইকেটের ব্যবধানে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পর 2 ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হতে হলো টেস্টে বিশ্ব ক্রমপর্যায়ের 1 নম্বরে থাকা দলকে। সোমবার সকালে 6 উইকেটে 90 রানের পুঁজি নিয়ে তাদের অসমাপ্ত ইনিংস শুরু করেছিলেন হনুমা বিহারী এবং ঋষভ পান্ত, কিন্তু মাত্র 124 রানেই ইনিংস মুড়িয়ে যায়। জয়ের জন্য প্রয়োজনীয় 132 রান মাত্র 3 উইকেট হারিয়ে তুলে নেয় আয়োজক দেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বুমরা 2টি এবং উমেশ যাদব 1টি উইকেট পেয়েছেন। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর এই প্রথম সিরিজ খোয়ালো কোহলির ভারত।
ফ্রান্স গঞ্জালেজ, জোসেবা বেইতিয়া এবং বাবা দিওয়ারা রবিবার আই লিগে প্রতিপক্ষ ট্রাউয়ের জালে বল জড়ালেন সবুজ মেরুনের এই তিন তারকা। রবিবার শেষমেশ 3-1 গোলে পাহাড় জয় করল কিবু বিকুনার মোহনবাগান। ট্রাউয়ের হয়ে একমাত্র গোল জেরেট উইলিয়ামসের। মণিপুরের ইম্ফলে খুয়ান লুম্পাক স্টেডিয়ামে 4টি গোল হয়েছে ম্যাচের প্রথমার্ধে। পাহাড় জয়ের ম্যাচে একটাই কাঁটা বাগানের। ম্যাচে দুবার সতর্কিত হওয়ায় লাল কার্ড দেখেছেন তুরসোনভ। এই দিনের জয়ের সুবাদে মূল্যবান 3 পয়েন্ট সংগ্রহ খেতাবের আরও কাছে পৌঁছে গেল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব দলটি। লিগে এ পর্যন্ত 14 ম্যাচ খেলে সবুজ মেরুন শিবিরের সংগ্রহ 35 পয়েন্ট। মিনার্ভা পাঞ্জাব 14 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। ম্যাচ হেরে অবনমনের আওতায় চলে এসেছে ট্রাউ। লিগের 15 ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র 16 পয়েন্ট। আসছে বিনোদনের খবরে। সল্টলেকের পুল ক্যাফেতে নিজের বইয়ের কভার পেজ লঞ্চ করলেন মৌবনী সরকার। রূপলী জগতের পাশাপাশি রং তুলির জগতেও সমান খ্যাতি অভিনেত্রীর। বইটির কভার পেজের চিত্রগ্রাহক সৌরিশ মিত্র। কভার পেজ লঞ্চ করলেন মৌবনীর বাবা জাদুকর জুনিয়র পিসি সরকার সহ বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌবনীর মা জয়শ্রী সরকার ও 2 বোন মানেকা মুমতাজ। এছাড়াও মৌবনীর পাশে থেকে তার ওই নতুন যাত্রাপথের সাথী হলেন শহরের বিভিন্ন ক্ষেত্রের উল্লেখযোগ্য ব্যক্তিরা। শনিবার কভার পেজ লঞ্চ হলেও মৌবনীর লেখা প্রথম বইটি পাওয়া যাবে আগামী এপ্রিলে। প্রথম বই রেইনবো আনলিমিটেড নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। রুদ্রং পাবলিকেশনসের তরফ থেকে আমার এই প্রথম বই রেইনবোজ আনলিমিটেড, আর বইটিকে আমাকে মানে একদম ধরে ধরে তৈরি করেছেন এবং ইন্সপায়ার করেছেন একটা লেখিকার সত্তা বেরিয়ে আসার জন্য শুভঙ্কর চট্টোপাধ্যায়। মানে আমি ওনাকে একটা বিশাল বড় থ্যাংক ইউ বলবো। আজকে একটা অসাধারণ দিন। এখন এই পর্যন্তই। চোখ রাখুন সাধনা আপডেটে। রোহন শীতের সময় স্নান করবে গরম জল দিয়ে, না হলে স্নান তাও ডেটল দিয়ে, না হলে শীতের সময়ও প্রতিদিন ডেটল, যা দেয় কোল্ড ফ্লুর মতো 100টি অসুখ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার বাড়িতে ডেটলের স্বচ্ছতা। কিচেনে তেল তেলে ভাব মানে জার্মস, সেই জন্য নতুন লাইজল কিচেন পাওয়ার ক্লিনার 99.9% জার্ম রিমুভালের সাথে সাধারণ পরিচ্ছন্নতার তুলনায় এ দেয় 10 গুণ বেশি জার্ম প্রোটেকশন এবং পরিচ্ছন্নতাও। লাইজল কিচেন হলো হেলদি কিচেন। এটা হাসপাতাল নাকি? হাসপাতালের গন্ধ নেই তো। পুরনো ফিনাইলে সেই গন্ধ মিস করছেন স্যার? হাসপাতাল অ্যাডভান্স হয়েছে, তাই ফিনাইল নয় লাইজল। ফিনাইল দিয়ে পরিষ্কার করার পরও 48 ঘন্টা পর্যন্ত মেঝেতে বহু জার্মস অ্যাক্টিভ থাকে, আর এই রিস্ক আমরা নিতে পারি না। লাইজল, যা মারে ফিনাইলের তুলনায় 10 গুণ বেশি জার্মস। রেকমেন্ডেড বাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। রোহন শীতের সময় স্নান করবে গরম জল দিয়ে, না হলে স্নান তাও ডেটল দিয়ে, না হলে শীতের সময়ও প্রতিদিন ডেটল, যা দেয় কোল্ড ফ্লুর মতো 100টি অসুখ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার বাড়িতে ডেটলের স্বচ্ছতা। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা।
আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। নমস্কার, সাহসী সাংবাদিকতার সাধনায় আমি সৌরভ। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। বাংলা শাসন করবে ভূমিপুত্র, শহীদ মিনারের জনসভা থেকে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর নয় অন্যায় নতুন স্লোগানকে সামনে রেখে রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে গেলেন অমিত শাহ। মোদিজি লাখ শরণার্থীকে বাঁচিয়েছেন, 70 বছরের শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএএ হবেই, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সন্ত্রাস দমনে এনএসজি বিশ্বে তুলনাহীন, রাজারহাটে এনএসজি হাবের উদ্বোধনে মন্তব্য অমিত শাহের। দেশের সুরক্ষায় আপোষ নয় মোদির, এখন সন্ত্রাস দমনে আমেরিকা ইসরায়েলের পর ভারতের নাম, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের সফর ঘিরে রাজ্য জুড়ে বাম কংগ্রেসের বিক্ষোভ, এয়ারপোর্ট, ধর্মতলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, গো ব্যাক স্লোগান, প্রতিবাদ জেলায় জেলায়। দিনটিতে ব্ল্যাক সানডে তকমা বামেদের। এসএসসিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বদল, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক কোন স্তরের নিয়োগেই আর মৌখিক পরীক্ষা নয়, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। ষোলো থেকে 18 মার্চ 3 দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎসব উদযাপনে যোগদান মোদীর। ক্রাইস্ট চার্চেও লজ্জার হার কোহলির। ভারতের মাত্র 2.5 দিনে 7 উইকেটে দ্বিতীয় তথা শেষ টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। ওয়ানডের পর সফরকারী দলকে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ করল সংগঠক দেশ। আসছে বিস্তারিত খবরে। 18 জন সাংসদ বাংলা থেকে প্রতিনিধিত্ব করছেন। এবার আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। শহীদ মিনারের সভা থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। आज मेरे साथ 18 बंगाल के सपूत, 18 बंगाल की बहनें संसद में मेरे साथी ये नाते संसद के अंदर बंगाल का परिवर्तन करती हैं। और मुझे भरोसा है ये जो यात्रा चली है, ये यात्रा रुकने वाली नहीं है। ये यात्रा जो 18 सीटों तक पहुंची है, विधानसभा में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाकर समाप्त करने वाली। क्योंकि ये यात्रा भारतीय जनता पार्टी के विकास की यात्रा नहीं है। ये यात्रा बंगाल के विकास की यात्रा है। ये यात्रा बंगाल के गरीब के शोषण के खिलाफ संघर्ष की यात्रा है। ये यात्रा बंगाल के कानून और व्यवस्था को अच्छा बनाने की यात्रा है। ये यात्रा सिंडिकेट को समाप्त करने की यात्रा है। ये यात्रा टोलबाजी समाप्त करने की यात्रा है। ये यात्रा घुसपैठ समाप्त करने की यात्रा है। और ये यात्रा मेरे करोड़ों शरणार्थी भाइयों बहनों को नागरिकता देकर सम्मान देने की यात्रा है। ये यात्रा बंगाल में 2/3 बहुमत के साथ समाप्त होने वाली। বাংলায় কোনো উন্নয়ন হয়নি। শহীদ মিনারের সভামঞ্চ থেকে রাজ্য সরকারকে এক হাত নিলেন অমিত শাহ। তিনি বলেন, বাংলায় স্বৈরাচারী শাসন অবসানের জন্য লড়াই চলছে। কোনো শাহজাদা বাংলার মুখ্যমন্ত্রী হবেন না বলেও এদিন হুঁশিয়ারি দেন অমিত শাহ। बंगाल के सर पर 3,75,000 करोड़ का ऋण है। कम्युनिस्ट 1,92,00,000 छोड़कर गए थे। ममता दी ने 3,75,000 करोड़ बना दिया है। जन्म लेते ही 40,000 रुपए का ऋण बंगाल के बच्चे के सर पर आता है। एफडीआई 2% से नीचे है। विद्युत की खपत देश की एवरेज से 30% नीचे है। तालाबंदियों में 80% कारखाने देश के
बंगाल में बंद हुए। ये विचारधारा लोगों को दबाने की, ये विचारधारा अत्याचार करने की, ये विचारधारा भ्रष्टाचार करने की, ये विचारधारा अपने राजकुमार को वारिस बनाने की, ये विचारधारा बंगाल में नहीं चलेगी। कोई शहजादा बंगाल का अगला मुख्यमंत्री नहीं बनेगा। इस मिट्टी का सपूत, जमीन से निकला हुआ नेता बंगाल का अगला मुख्यमंत्री बनेगा। সিএএতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, শহীদ মিনারের সভা থেকে আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন তিনি বলেন সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নেওয়ার নয়। পাশাপাশি অমিতের আশ্বাস কোথাও যেতে হবে না শরণার্থীদের, যারা উদ্বাস্তু তাদের নাগরিকত্ব দেবে বিজেপি। मैं बताने आया हूं 70 साल से जो शरणार्थी भाई यहां आए हैं, हम उनको नागरिकता देकर रहेंगे, उनको सम्मान देकर रहेंगे। शरणार्थियों को डराया जा रहा है, आपको कागजात देने पड़ेंगे, आपका रहने का यहां से अधिकार छीन लिया जाएगा, आपको ये हो जाएगा, वो हो जाएगा, पुलिस स्टेशन जाइए, पटवारी के पास जाइए। मैं आपको कहता हूं कहीं ना जाइए। हिंदू, सिख, बौद्ध, जैन, पारसी, ईसाई सारे लोग जो यहां आए हैं, भारतीय जनता पार्टी की केंद्र सरकार वो सबको नागरिकता देने वाली है। ममता दीदी हमें रोक नहीं सकती। आप कितना भी जोर लगा दो, हम इस शरणार्थी भाइयों बहनों को गले भी लगाएंगे, नागरिक भी बनाएंगे और सम्मान भी। আর নয় অন্যায়, নয়া স্লোগানকে সামনে রেখে এবার আসরে নামল বিজেপি। কলকাতা সফরে এসে কর্মসূচির অঙ্গ হিসেবে একটি মোবাইল নম্বর প্রকাশ্যে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলাকে অন্যায় মুক্ত করতে সংশ্লিষ্ট নম্বরে মিসড কল দিন। ইতিমধ্যে জনমত যাচাই করতে দিদিকে বলো কর্মসূচি পালন করছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে তারই পাল্টা হিসেবে এবার আসরে নামল বিজেপি, সামনে আনলো মিসড কল প্রজেক্ট। एक नंबर बोलता हूं, 2 बार बोलूंगा, वो नंबर दबाने से R9 अन्याय अभियान के साथ आप जुड़ जाओगे। बोलू नंबर, बोलो, मगर सिर्फ आपका नंबर नहीं चाहिए, आपके माता का, पिता का, बहन का, बहनों का, भाई का, भाभी का, चाचा का, चाची का, फूफा का, फूफी का, दोस्त का, दोस्त की पत्नी का, सबको ये नंबर दबाना है। दबाएंगे? ये नंबर ही शरणार्थियों को नागरिकता देगा। ये नंबर ही भ्रष्टाचार और आतंक से आपको मुक्त दिलाएगा। और ये नंबर ही यहां पर फिर से एक बार गुरुवर टैगोर की कल्पना का सोनार बांग्ला बनाएगा। तो मैं बोलूं नंबर, जोर से बोलो। तो मैं बोलता हूं, अंग्रेजी में बोलता हूं, बाद में हिंदी में बोलूंगा। 9727294294। फिर से बोलता हूं, 9727294294। मैं आज बंगाल की जनता को अपील करता हूं, इस नंबर पर आप एक मिस कॉल दीजिए। बंगाल में जो चेतना की लहर उठेगी, इस सरकार को उखाड़ कर फेंक देंगी और यहां पर भी एक बहुत सुंदर कमल खिलेगा, जिस पर बैठकर मां लक्ष्मी बंगाल को सोनार बांग्ला बनाने के लिए आएगी। কম সময় ও ক্ষয়ক্ষতি বাঁচিয়ে জঙ্গি দমন অভিযান শেষ করার বিষয়ে নজর দিতে হবে এনএসজিকে। রাজারহাটে এনএসজি হাবের উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যুদ্ধের কৌশল, প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের দিকে নজর দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের নিরাপত্তার স্বার্থে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অবদানের প্রসঙ্গ তুলে ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। বাহিনীর সদস্যরা যাতে তাদের পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারে সেদিকেও কেন্দ্র নজর দিচ্ছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
आज के जमाने में जो इतना बड़ा हमला करने आता है वो तो मृत्यु तय कर ही आता है, उसका मरना तय है, वो समझकर आता है, परंतु उसका लक्ष्य होता है कि 130 करोड़ के देश के अंदर लंबे से लंबे समय तक आतंक का भय फैलाया जाए। तो हमारी विजय उसी में है कि कम से कम समय में कम से कम हमारे नुकसान के साथ उनका समाप्ति करना, उनके अभियान का खात्मा करना, इस प्रकार की ट्रेनिंग हमारी होनी चाहिए। और मैं मानता हूं इसमें एनएसजी ने काफी कुछ करने की जरूरत है। हमारी रणनीति में भी बदलाव करना पड़ेगा, टेक्नोलॉजी में भी बदलाव करना पड़ेगा और जवानों की प्रायोरिटी में भी ट्रेनिंग के अंदर बदलाव करना पड़ेगा, क्योंकि आज के जमाने में जो कोई भी घटना होती है वो किसी से छिपती नहीं है। 130 करोड़ के देश के सामने वो घटना ऐसे ही पहुंच जाती, तो उसका समय मिनिमम करना, कम से कम समय के अंदर उसको समाप्त कर देना, वो मैं मानता हूं उनका पराजय है, हमारा विजय है। দিল্লির হিংসার জন্য আগে ক্ষমা চান। নিজের নাকের ডগায় দিল্লির হিংসা হলো, 50 জনেরও বেশি মানুষকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন। বাংলায় এসে পুজোর দেওয়ার থেকেও উচিত ছিল দিল্লির হিংসার জন্য ক্ষমা চেয়ে ব্যাখ্যা দেওয়া। টুইটে এমনই মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ মিনারের সভায় অভিষেকের নাম না করে শাহ বলেন কোন শাহজাদা মুখ্যমন্ত্রী হবেন না। রাজনৈতিক মহলের মতে টুইটে সেই মন্তব্যেরই পাল্টা দিলেন অভিষেক। রাজ্যে পুরভোটের মুখে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল যাচ্ছেন উত্তর দিনাজপুরে এবং সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কালিয়াগঞ্জের কলেজ মাঠে জনসভাও করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের অনুদানও তুলে দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জেলা প্রশাসনের তৎপরতা রীতিমতো তুঙ্গে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা থেকে শুরু করে জনসভার মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। তো আমাদের জেলাতেও 3 তারিখে অনারেবল সিএম আসছেন, এখানে প্রশাসনিক বৈঠকও হবে, তারপরে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হবে। সময় এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। এই স্বচ্ছ মিশনে আজ আমরা এসেছি কলকাতার মিসেস বোসের বাড়িতে। নমস্কার। ব্যাস একটা প্রশ্ন, আপনি আপনার টয়লেট কি দিয়ে পরিষ্কার করেন? ডিটারজেন্ট দিয়ে। ম্যাডাম, টয়লেটের দাগ কাপড় চোপড়ের দাগ থেকে আলাদা হয়, ডিটারজেন্ট নয়। আপনার চাই হারপিক 10 on 10 এর গাঢ় ফর্মুলা 10 রকমের দাগ দূর করে আর আপনাকে দেয় পারফেক্টলি ক্লিন টয়লেট। পরের বাড়িটা আপনার। রোহন, শীতের সময় স্নান করবে গরম জল দিয়ে, না হলে স্নান তাও ডেটল দিয়ে, না হলে শীতের সময়ও প্রতিদিন ডেটল, যা দেয় কোল্ড ফ্লুর মতো 100টি অসুখ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার বাড়িতে ডেটলের স্বচ্ছতা। আমার হাজবেন্ডের সাবধানে 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 বলতে থাকা মিউজিক সিস্টেম, আর বাবার খবরদার যদি হাত লাগিয়েছিস তো বলতে থাকা কার। এগুলো সব থিংস নয়, এগুলো ফিলিংস। তাই এগুলো শুধু পরিষ্কার নয়, চাই কলিন। লেট ইওর লাভ শাইন অন। কিচেনে তেল তেলে ভাব মানে জার্মস, সেই জন্য নতুন লাইজল কিচেন পাওয়ার ক্লিনার 99.9% জার্ম রিমুভালের সাথে সাধারণ পরিচ্ছন্নতার তুলনায় এ দেয় 10 গুণ বেশি জার্ম প্রোটেকশন এবং পরিচ্ছন্নতাও। লাইজল কিচেন হলো হেলদি কিচেন। ফিরে এলাম বিরতির পর, আবারও একবার হেডলাইন্স। বাংলা শাসন করবে ভূমিপুত্র, শহীদ মিনারের জনসভা থেকে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর নয় অন্যায় নতুন স্লোগানকে সামনে রেখে রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে গেলেন অমিত শাহ। মোদিজি লাখ শরণার্থীকে বাঁচিয়েছেন, 70 বছরের শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএএ হবেই, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সন্ত্রাস দমনে এনএসজি বিশ্বে তুলনাহীন, রাজারহাটে এনএসজি হাবের উদ্বোধনে মন্তব্য অমিত শাহের। দেশের সুরক্ষায় আপোষ নয় মোদির, এখন সন্ত্রাস দমনে আমেরিকা ইসরায়েলের পর ভারতের নাম, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
অমিত শাহের সফর ঘিরে রাজ্য জুড়ে বাম কংগ্রেসের বিক্ষোভ, এয়ারপোর্ট, ধর্মতলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, গো ব্যাক স্লোগান, প্রতিবাদ জেলায় জেলায়। দিনটিতে ব্ল্যাক সানডে তকমা বামেদের। এসএসসিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বদল, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক কোন স্তরের নিয়োগেই আর মৌখিক পরীক্ষা নয়, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। ষোলো থেকে 18 মার্চ 3 দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎসব উদযাপনে যোগদান মোদীর। ক্রাইস্ট চার্চেও লজ্জার হার কোহলির। ভারতের মাত্র 2.5 দিনে 7 উইকেটে দ্বিতীয় তথা শেষ টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। ওয়ানডের পর সফরকারী দলকে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ করল সংগঠক দেশ। রাত পোহালেই ফাঁসির সাজা, তার আগে ফাঁসির সাজাপ্রাপ্ত পবন কুমার গুপ্তার যাবজ্জীবনের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। আর এক ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয় কুমারও নতুন করে আবেদন করেছে। তার দাবি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সে যে প্রাণ ভিক্ষার আবেদন করেছিল তাতে সব কারণ উল্লেখ করা হয়নি, তাই নতুন করে আবেদন করে সে। আজ সুপ্রিম কোর্ট পবন কুমার গুপ্তার আবেদন শুনবে, কিন্তু অক্ষয় কুমারের আবেদনের দিন নির্ধারণ হয়নি এখনো। মুকেশ, বিনয় ও অক্ষয়ের প্রাণ ভিক্ষার আর্জি আগেই বাতিল করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করার পর মুকেশ ও বিনয় সেই খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, তাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তবে কোনো রকম চ্যালেঞ্জ জানিয়ে এতদিন আদালতের দ্বারস্থ হয়নি অক্ষয়। গত সপ্তাহের শুক্রবার পবন ও অক্ষয় নতুন করে আবেদন জানায়। এদিকে 3রা মার্চ সকাল 6টায় 4 ধর্ষকের ফাঁসির পরোয়ানা জারি হয়েছে। তার আগে সাজাপ্রাপ্তদের নতুন করে আবেদন আবারও জটিলতা তৈরি করেছে। পুকুর খননের কাজে বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, 100 দিনের কাজ প্রকল্পের আওতায় বরাদ্দ 1,49,657 টাকা আত্মসাৎ করেছে ওই উপপ্রধান। অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছেন ইসলামপুরের বিডিও। আফাক মেম্বার আছে, 7 বছর থেকে যতগুলো কাম এই স্কিমের করছে এইভাবে করছে, মানে একটু কাজ করে ওগুলো শেষ। আর ওর কিনো মানে 10 জন নিয়ে কাকো বসবে না, না 10 জনকে নিয়ে কিছু করবে। 2 জন লোক আছে, ওরা যা ইচ্ছা তাই করছে। মালদার হরিশ্চন্দ্রপুরের অর্জুনা গ্রামে 7 বছর আগে নির্মাণ হয়েছিল উপস্বাস্থ্য কেন্দ্র। সেখানে আজও দেখানি স্বাস্থ্যকর্মীদের। ভাড়া বাড়িতেই কোনো রকমের স্বাস্থ্য কেন্দ্রের কাজকর্ম চলছে। পরিষেবা না পাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ, বিভিন্ন সরকারি আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি। এদিকে স্বাস্থ্য কেন্দ্র চালু না হওয়ায় গ্রাম থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীকে, যার ফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে গর্ভবতী থেকে মুমূর্ষু রোগীদের। অন্যদিকে ব্যবহার না করার ফলে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের দরজা জানলাগুলিও অকেজো হয়ে পড়েছে। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানিয়ে দ্রুত উপস্বাস্থ্য কেন্দ্রটি চালুর আশ্বাস দিয়েছেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প পর্ষদের ভাইস চেয়ারম্যান তাজামুল হোসেন। সমস্যা যতদিন থেকে মোটামুটি 8-10 বছর থেকে খুলেছে, একদিনও ডাক্তার নাই, কিছু নাই। এটা ভেঙে পড়ে আছে, মানুষজন এমনি খালি খোলাতে গোঠা আছে, কত কি আছে। এখানে কোনো কিছু স্বাস্থ্যকেন্দ্রের কোনো ডাক্তারই আসে না। বর্তমানে অবস্থা আছে, স্কুল চলছে না, লোকজন ওষুধ পানি পায় না। ওখানে করেছে, ওরা ভাড়া পাচ্ছে, এই বাড়ি বেকার এখন হয়ে গেছে।
এটার জন্য ভিডিও এসেছিল, ভিডিও আমার কাছে জেনেছিল, বলছে যে কেমন করে কি করব। তা আপনি করবেন না স্যার, তো করবে কি? ভিডিও কিছু করতে পারেনি। 10 বছর করা হয়নি, কিছুদিন আগে হয়েছে। আমরা ওটা খোঁজ খবর নিয়ে দেখছি। আমরা যে আমাদের যে বিএমএইচ আছে, বিএমএইচের মাধ্যম দিয়ে আমরা সিএমএইচকে বলে আমি দ্রুত গতিতে করার ব্যবস্থা আমরা করাচ্ছি, এতে কোনো অসুবিধা হয় না। মাঝরাতে আচমকা হাতির হানা দোকানে, ঘুম চোখে কোনো রকমের দোকান থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। সোনাখালী জঙ্গল থেকে এক দাঁতাল হাতি ঢুকে পড়ে জলপাইগুড়ির ধূপগুড়ির নিরঞ্জন পাট এলাকায়। হাতিটি প্রথমে নন্দীরায় নামে এক ব্যক্তির মুদির দোকানের দেওয়াল ভাঙে। আওয়াজ পেয়েই এলাকা থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ওই দোকানদার। এদিকে হাতিটি ততক্ষণে প্রায় 5 থেকে 6 প্যাকেট চাল, ভুট্টা, নুন খেয়ে ফেলেছে। ভাঙচুর চালায় অন্যান্য সামগ্রীতেও। রাতেই গ্রামবাসীরা একজোট হয়ে হাতিটিকে তাড়া করলে সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এদিকে বন দফতরকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে যায় সোনাখালী বিটের অফিসাররা। আধিকারিকদের কাছে পেয়ে প্রায়শই হাতির আতঙ্কের এলাকাবাসীর ঘুম উড়েছে বলে অভিযোগ করেন তারা। বন দপ্তরের তরফ থেকে আরও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। কালকে কি হয়েছিল, রাত্রি 3:10-15 একটা হাতি এসে, বনু হাতি আসার পরে যে আমার দোকান, 10-15 প্যাকেট চাল খেয়েছে, চোখর ভুট্টা খেয়েছে, যেখানে পড়ে আছে। আচ্ছা, তখন ঘুমাইছিলাম। হাতি কি প্রত্যেক দিনেই আসে? হ্যাঁ, প্রত্যেক দিনেই আসে। আচ্ছা। সম্পত্তির লোভে বাবাকে খুনের অভিযোগ উঠল 2 ছেলে সহ বৌমাদের বিরুদ্ধে। মৃতের নাম বঙ্কিমচন্দ্র সিংহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খাগড়া পাউন্ড রোডের বাগানপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বাড়ির সম্পত্তি লিখে দেওয়ার জন্য প্রায় বৃদ্ধ বাবা ও মায়ের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো 2 ছেলে ও বৌমা। বৃদ্ধ বাবাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত ছেলে প্রশান্ত সিংহ সহ 2 বৌমাকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। যদিও বড় ছেলে শান্তনু সিংহ পলাতক। মানসিক রোগ ছিল, মানসিক অবস্থা, ওই জন্যই গলায় দড়িটা দিয়েছে। না, মানিনি আমরা। না না, এবার বয়স্ক লোক বলছে যে সবাই আমার শ্বশুরের সঙ্গে আমার ওনার বন্ধু ছিল, দিয়ে আমার শ্বশুরটা মারা গেছে, বলছে যে তোমার শ্বশুরটা মারা গেল, আমার শ্বশুরটা বাচ্চারামের মরণও হয় না, 90 বছর বয়স হলো, এখনো মরছে না। দিয়ে আর মাঝে মাঝে ঝামেলা হতো, বললো যে তোরা লিখে দেওয়া। মার ধর খেতে দিত না। এবার যা শরীর ছিল, এখন আমরা এই রোগা অত্যাচারে, মানসিকভাবে খুবই অত্যাচার। ওয়েলিংটনের পর এবার ক্রাইস্ট চার্চ। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজেও ফের লজ্জার হার কোহলিদের। মাত্র 2.5 দিনে ফয়সালা হলো 5 দিনের টেস্ট ম্যাচের। কোহলিদের হার 7 উইকেটের ব্যবধানে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পর 2 ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হতে হলো টেস্টে বিশ্বক্রম পর্যায়ে থাকা 1 নম্বরের দলটিকে। সোমবার সকালে 6 উইকেটে 90 রানের পুঁজি নিয়ে তাদের অসমাপ্ত ইনিংস শুরু করেছিলেন হনুমা বিহারি এবং ঋষভ পন্ত, কিন্তু মাত্র 124 রানের ইনিংস মুড়িয়ে যায় এবং জয়ের জন্য প্রয়োজনীয় 132 রান মাত্র 3 উইকেট হারিয়েই তুলে নেয় আয়োজক দেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বুমরা 2টি এবং উমেশ যাদব 1টি উইকেট পেয়েছেন। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর এই প্রথম সিরিজ খোয়ালো কোহলির ভারত। ফ্রান্স গঞ্জালেজ, জোসেবা বেইতিয়া এবং বাবা দিওয়ারা রবিবার আই লিগে প্রতিপক্ষ ট্রাউয়ের জালে বল জড়ালেন সবুজ মেরুনের এই 3 তারকা। রবিবার শেষমেশ 3-1 গোলে পাহাড় জয় করল কিবু বিকুনার মোহনবাগান। ট্রাউয়ের হয়ে একমাত্র গোল জেরেট উইলিয়ামসের। মণিপুরের ইম্ফলে খুয়ান লুম্পাক স্টেডিয়ামে 4টি গোল হয়েছে ম্যাচের প্রথমার্ধে। পাহাড় জয়ের ম্যাচে একটাই কাঁটা বাগানের। ম্যাচে 2বার সতর্কিত হওয়ায় লাল কার্ড দেখেছেন তুরসোনভ।
এই দিনের জয়ের সুবাদে মূল্যবান 3 পয়েন্ট সংগ্রহ খেতাবের আরও কাছে পৌঁছে গেল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব দলটি। লিগে এ পর্যন্ত 14 ম্যাচ খেলে সবুজ মেরুন শিবিরের সংগ্রহ 35 পয়েন্ট। মিনার্ভা পাঞ্জাব 14 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। ম্যাচ হেরে অবনমনের আওতায় চলে এসেছে ট্রাউ। লিগের 15 ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র 16 পয়েন্ট। আসছে বিনোদনের খবরে। সল্টলেকের পুল ক্যাফেতে নিজের বইয়ের কভার পেজ লঞ্চ করলেন মৌবনী সরকার। রূপলী জগতের পাশাপাশি রং তুলির জগতেও সমান খ্যাতি অভিনেত্রীর। বইটির কভার পেজের চিত্রগ্রাহক সৌরিশ মিত্র। কভার পেজ লঞ্চ করলেন মৌবনীর বাবা জাদুকর জুনিয়র পিসি সরকার সহ বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌবনীর মা জয়শ্রী সরকার ও 2 বোন মানেকা মুমতাজ। এছাড়াও মৌবনীর পাশে থেকে তার ওই নতুন যাত্রাপথের সাথী হলেন শহরের বিভিন্ন ক্ষেত্রের উল্লেখযোগ্য ব্যক্তিরা। শনিবার কভার পেজ লঞ্চ হলেও মৌবনীর লেখা প্রথম বইটি পাওয়া যাবে আগামী এপ্রিলে। প্রথম বই রেইনবো আনলিমিটেড নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। রুদ্রং পাবলিকেশনসের তরফ থেকে আমার এই প্রথম বই রেইনবোজ আনলিমিটেড, আর বইটিকে আমাকে মানে একদম ধরে ধরে তৈরি করেছেন এবং ইন্সপায়ার করেছেন একটা লেখিকার সত্তা মানে বেরিয়ে আসার জন্য শুভঙ্কর চট্টোপাধ্যায়। মানে আমি ওনাকে একটা বিশাল বড় থ্যাংক ইউ বলবো। আজকে একটা অসাধারণ দিন। এখন এই পর্যন্তই। চোখ রাখুন সাধনা আপডেটে। দেখো তোমার ঘর না মা টয়লেট। হ্যাঁ আছে তো। এটা তো হারপিকের জামানা, টয়লেট পরিষ্কার নয়, স্বচ্ছ করতে হবে। গাঢ় হারপিকের একটা মাত্র চক্র, ডিটারজেন্টের তুলনায় হারপিক দূর করে দাগ, জীবাণুদের করে বিনাশ। এবার হয়েছে তো পরিষ্কার, তাও মাত্র 37 টাকায়। রোহন শীতের সময় স্নান করবে গরম জল দিয়ে, না হলে স্নান তাও ডেটল দিয়ে, না হলে শীতের সময়ও প্রতিদিন ডেটল, যা দেয় কোল্ড ফ্লুর মতো 100টি অসুখ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার বাড়িতে ডেটলের স্বচ্ছতা। কিচেনে তেলতেলে ভাব মানে জার্মস, সেই জন্য নতুন লাইজল কিচেন পাওয়ার ক্লিনার 99.9% জার্ম রিমুভালের সাথে সাধারণ পরিচ্ছন্নতার তুলনায় এ দেয় 10 গুণ বেশি জার্ম প্রোটেকশন এবং পরিচ্ছন্নতাও। লাইজল কিচেন হলো হেলদি কিচেন। টয়লেট বারবার ব্যবহার হওয়া মানে টয়লেট নোংরা থাকার টেনশন, কিন্তু আর নয়। প্রেজেন্টিং বেস্ট এভার হারপিক প্ল্যাটিনাম, বেশি সময় ধরে পরিষ্কারের জন্য রেভলিউশনারি অ্যাক্টিভ শিল্ড টেকনোলজির সাথে, যা একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে স্টেন্সকে জমতে দেয় না পুরো 100টা ফ্লাশ পর্যন্ত। এ হলো হারপিক প্ল্যাটিনামের পাওয়ার। আপনি চান আমি আপনার বাড়িতে এসে খাবার তৈরি করি? তাহলে আপনার কিচেনে হতে হবে আমার কিচেনের মতো হেলদি। রেডি? কি রান্না করা হচ্ছে? ও হাই বিকাশ, কেমন লাগলো আমার কিচেন? আমি তেল একেবারে মেপে ইউজ করি, তাহলে হয়ে যাক আপনার ওয়ার্ল্ড ফেমাস ঢ্যাঁড়স। খাবার তেল তো ঠিক আছে, কিন্তু এই তেলে ভাবে লুকিয়ে থাকা জার্মস, এদের কি হবে? সেই জন্য নতুন লাইজল কিচেন পাওয়ার ক্লিনার 99.9% জার্ম রিমুভালের সাথে সাধারণ পরিচ্ছন্নতার তুলনায় এ দেয় 10 গুণ বেশি জার্ম প্রোটেকশন এবং পরিচ্ছন্নতাও। লাইজল কিচেন হলো হেলদি কিচেন। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়িতে অসুখ কম হবে। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়ির লোকেরা কম অসুখে পড়ে, কারণ এই দায় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। আমার বাড়িতে আছে ডেটলের স্বচ্ছতা। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, বিপ্লব আনবে গণমাধ্যমে।
আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। প্রবীণ রবীন্দ্রনাথের পাশে নবীন সুভাষ। মহাজাতির আহ্বানে যেন মহাকাল। যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলা ও বাঙালির সাধনায় একটি সৎ সাহসী পদক্ষেপ। আমার আপনার সাধনা নিউজ। নমস্কার, সাহসী সাংবাদিকতার সাধনায় আমি সৌরভ। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। বাংলা শাসন করবে ভূমিপুত্র, শহীদ মিনারে জনসভা থেকে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর নয় অন্যায়, নতুন স্লোগানকে সামনে রেখে রাজ্যের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে গেলেন অমিত শাহ। মোদীজি লাখ শরণার্থীকে বাঁচিয়েছেন, 70 বছরের শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএএ হবেই, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সিএএ নিয়ে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছেন বিরোধীরা, নাগরিকত্ব দিতেই সিএএ, দাবি অমিতের। সন্ত্রাস দমনে এনএসজি বিশ্বে তুলনাহীন, রাজারহাটে এনএসজি হাবের উদ্বোধনে মন্তব্য অমিত শাহের। দেশের সুরক্ষায় আপোষ নয় মোদীর, এখন সন্ত্রাস দমনে আমেরিকা ইসরায়েলের পর ভারতের নাম, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের সফর ঘিরে রাজ্য জুড়ে বাম কংগ্রেসের বিক্ষোভ, এয়ারপোর্ট, ধর্মতলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, গো ব্যাক স্লোগান, প্রতিবাদ জেলায় জেলায়। দিনটিতে ব্ল্যাক সানডে তকমা বামেদের। এসএসসিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বদল, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক কোন স্তরে নিয়োগেই আর মৌখিক পরীক্ষা নয়, নিয়োগ শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, বিজ্ঞপ্তি জারি রাজ্যের। 17 থেকে 18 মার্চ 3 দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎসব উদযাপনে যোগদান মোদীর। ক্রাইস্ট চার্চেও লজ্জার হার কোহলির, ভারতের মাত্র 2.5 দিনে 7 উইকেটে দ্বিতীয় তথা শেষ টেস্ট জিতে নিউজিল্যান্ড। ওয়ানডের পর সফরকারী দলকে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ করল সংগঠক দেশ। আসছে বিস্তারিত খবরে। রাত পোহালেই ফাঁসির সাজা, তার আগে ফাঁসির সাজাপ্রাপ্ত পবন কুমার গুপ্তার যাবজ্জীবনের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। আর এক ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয় কুমারও নতুন করে আবেদন করেছে। তার দাবি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সে যে প্রাণ ভিক্ষার আবেদন করেছিল তার সব কারণ উল্লেখ করা হয়নি, তাই নতুন করে আবেদন করে সে। আজ সুপ্রিম কোর্ট পবন কুমার গুপ্তার আবেদন শুনবে এবং কিন্তু অক্ষয় কুমারের আবেদনের দিন নির্ধারণ হয়নি এখনো। মুকেশ বিনয় ও অক্ষয়ের প্রাণ ভিক্ষার আর্জি আগেই বাতিল করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করার পর মুকেশ বিনয় সেই খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, তাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তবে কোনো রকম চ্যালেঞ্জ জানিয়ে এতদিন আদালতের দ্বারস্থ হয়নি অক্ষয়। গত সপ্তাহের শুক্রবার পবন ও অক্ষয় নতুন করে আবেদন জানায়। এদিকে 3রা মার্চ সকাল 6টায় 4 ধর্ষকের ফাঁসির পরোয়ানা জারি হয়েছে। তার আগে সাজাপ্রাপ্তদের নতুন করে আবেদন আবারও জটিলতা তৈরি করেছে।
রাত পোহালেই ফাঁসির সাজা, তার আগে ফাঁসির সাজাপ্রাপ্ত পবন কুমার গুপ্তার যাবজ্জীবনের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। আরেক ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয় কুমারও নতুন করে আবেদন করেছে। তার দাবি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সে যে প্রাণভিক্ষার আবেদন করেছিল তাতে সব কারণ উল্লেখ করা হয়নি, তাই নতুন করে আবেদন করে সে। আজ সুপ্রিম কোর্টে পবন কুমার গুপ্তার আবেদন শুনবে এবং অক্ষয় কুমারের আবেদনের দিন নির্ধারণ হয়নি এখনও। মুকেশ, বিনয় ও অক্ষয়ের প্রাণভিক্ষার আর্জি আগেই বাতিল করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পর মুকেশ ও বিনয়ের সেই আর্জিকে চ্যালেঞ্জ করে কোর্টে আবেদন করেছিল, তাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তবে কোনো রকম চ্যালেঞ্জ জানিয়ে এতদিন আদালতে দ্বারস্থ হয়নি অক্ষয়। গত সপ্তাহের শুক্রবার পবন ও অক্ষয় নতুন করে আবেদন জানায়। এদিকে ৩রা মার্চ সকাল ৬টায় তার 4 ধর্ষকের ফাঁসির পরোয়ানা জারি হয়েছে। আগামীকাল সকালেই তাদের ফাঁসির পরোয়ানা জারি হয়ে রয়েছে। তা সত্ত্বেও এই আবেদনের জেরে নতুন করে আবার জটিলতা তৈরি হচ্ছে। আর নয় অন্যায়, নয়া স্লোগানকে সামনে রেখে এবার আসরে নামল বিজেপি। কলকাতা সফরে এসে কর্মসূচির অঙ্গ হিসেবে একটি মোবাইল নম্বর প্রকাশ্যে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলাকে অন্যায় মুক্ত করতে সংশ্লিষ্ট নম্বরে মিসড কল দিন। ইতিমধ্যে জনমত যাচাই করতে দিদিকে বলো কর্মসূচি পালন করছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে তারই পাল্টা হিসেবে এবার আসরে নামল বিজেপি, সামনে আনলো মিসড কল প্রজেক্ট। मैं एक नंबर बोलता हूं, 2 बार बोलूंगा, वो नंबर दबाने से R9 अन्याय अभियान के साथ आप जुड़ जाओगे। बोलू नंबर, बोलो, मगर सिर्फ आपका नंबर नहीं चाहिए, आपके माता का, पिता का, बहन का, बहनोई का, भाई का, भाभी का, चाचा का, चाची का, फूफा का, फूफी का, दोस्त की पत्नी का, सबको ये नंबर दबाना है। दबाएंगे? ये नंबर ही शरणार्थियों को नागरिकता देगा। ये नंबर ही भ्रष्टाचार और आतंक से आपको मुक्त दिलाएगा। और ये नंबर ही यहां पर फिर से एक बार गुरुवर टैगोर की कल्पना का सोनार बांग्ला बनाएगा। तो मैं बोलूं नंबर, जोर से बोलो। तो मैं बोलता हूं, अंग्रेजी में बोलता हूं, बाद में हिंदी में बोलूंगा। 9727294294। फिर से बोलता हूं, 9727294294। मैं आज बंगाल की जनता को अपील करता हूं, इस नंबर पर आप एक मिस कॉल दीजिए। बंगाल में जो चेतना की लहर उठेगी, इस सरकार को उखाड़ कर फेंक देंगी। और यहां पर भी एक बहुत सुंदर कमल खिलेगा, जिस पर बैठकर मां लक्ष्मी बंगाल को सोनार बांग्ला बनाने के लिए आएगी। বাংলায় কোনো উন্নয়ন হয়নি। শহীদ মিনারের সভামঞ্চ থেকে রাজ্য সরকারকে এক হাত নিলেন অমিত শাহ। তিনি বলেন, বাংলায় স্বৈরাচারী শাসন অবসানের জন্য লড়াই চলছে। কোনো শাহজাদা বাংলার মুখ্যমন্ত্রী হবেন না বলেও এদিন হুঁশিয়ারি দেন অমিত শাহ। आज बंगाल के सर पर 3,75,000 करोड़ का ऋण कम्युनिस्ट 1,92,00,000 छोड़कर गए थे। ममता दी ने 3,75,000 करोड़ बना दिया है। जन्म लेते ही 40,000 रुपए का ऋण बंगाल के बच्चे के सर पर आता है। एफडीआई 2% से नीचे है। विद्युत की खपत देश की एवरेज से 30% नीचे है। तालाबंदियों में 80% कारखाने देश के बंगाल में बंद हुए हैं। ये विचारधारा लोगों को दबाने की, ये विचारधारा अत्याचार करने की, ये विचारधारा
भ्रष्टाचार करने की ये विचारधारा, अपने राजकुमार को वारिस बनाने की ये विचारधारा बंगाल में नहीं चलेगी। कोई शहजादा बंगाल का अगला मुख्यमंत्री नहीं बनेगा। इस मिट्टी का सपूत, जमीन से निकला हुआ नेता बंगाल का अगला मुख्यमंत्री बनेगा। 18 জন সাংসদ বাংলা থেকে প্রতিনিধিত্ব করছেন। এবার আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। শহীদ মিনারের সভামঞ্চ থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। आज मेरे साथ 18 बंगाल के सपूत, 18 बंगाल की बहनें संसद में मेरे साथी ये नाते संसद के अंदर बंगाल का परिवर्तन करती है। और मुझे भरोसा है ये जो यात्रा चली है ये यात्रा रुकने वाली नहीं है। ये यात्रा जो 18 सीटों तक पहुंची है, विधानसभा में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाकर समाप्त करने वाली। क्योंकि ये यात्रा भारतीय जनता पार्टी के विकास की यात्रा नहीं है। ये यात्रा बंगाल के विकास की यात्रा है। ये यात्रा बंगाल के गरीब के शोषण के खिलाफ संघर्ष की यात्रा है। ये यात्रा बंगाल के कानून और व्यवस्था को अच्छा बनाने की यात्रा है। ये यात्रा सिंडिकेट को समाप्त करने की यात्रा है। ये यात्रा टोलबाजी समाप्त करने की यात्रा है। ये यात्रा घुसपैठ समाप्त करने की यात्रा है। और ये यात्रा मेरे करोड़ों शरणार्थी भाइयों बहनों को नागरिकता देकर सम्मान देने की यात्रा है। ये यात्रा बंगाल में 2/3 बहुमत के साथ समाप्त होने वाली। সিএএ তে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, শহীদ মিনারের সভা থেকে আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন তিনি বলেন সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নেওয়ার নয়। পাশাপাশি অমিতের আশ্বাস, কোথাও যেতে হবে না শরণার্থীদের, যারা উদ্বাস্তু তাদের নাগরিকত্ব দেবে বিজেপি। बताने आया हूं 70 साल से जो शरणार्थी भाई यहाँ आए हैं, हम उनको नागरिकता देकर रहेंगे, उनको सम्मान देकर रहेंगे। शरणार्थियों को डराया जा रहा है, आपको कागजात देने पड़ेंगे, आपका रहने का यहां से अधिकार छीन लिया जाएगा, आपको ये हो जाएगा, वो हो जाएगा, पुलिस स्टेशन जाइए, पटवारी के पास जाइए। मैं आपको कहता हूं कहीं ना जाइए। हिंदू, सिख, बौद्ध, जैन, पारसी, ईसाई सारे लोग जो यहां आए हैं, भारतीय जनता पार्टी की केंद्र सरकार वो सबको नागरिकता देने वाली है। ममता दीदी हमें रोक नहीं सकती। आप कितना भी जोर लगा दो, हम इस शरणार्थी भाइयों बहनों को गले भी लगाएंगे, नागरिक भी बनाएंगे और सम्मान भी देंगे। সময় এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। টয়লেট বারবার ব্যবহার হওয়া মানে টয়লেট নোংরা থাকার টেনশন, কিন্তু আর নয়। প্রেজেন্টিং বেস্ট এভার হাপিক প্ল্যাটিনাম, বেশি সময় ধরে পরিষ্কারের জন্য রেভলিউশনারি অ্যাক্টিভ শিল্ড টেকনোলজির সাথে, যা একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে স্টেন্সকে জমতে দেয় না পুরো 100টা ফ্লাশ পর্যন্ত। এ হলো হাপিক প্ল্যাটিনামের পাওয়ার। রোহন, শীতের সময় স্নান করবে গরম জল দিয়ে, না হলে স্নান তাও ডেটল দিয়ে, না হলে শীতের সময়ও প্রতিদিন ডেটল, যা দেয় কোল্ড ফ্লুর মতো 100টি অসুখ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার বাড়িতে ডেটলের স্বচ্ছতা। এটা হাসপাতাল নাকি? হাসপাতালের গন্ধ নেই তো। পুরনো ফিনাইলের সেই গন্ধ মিস করছেন স্যার? হাসপাতাল অ্যাডভান্স হয়েছে, তাই ফিনাইল নয়, লাইজল। ফিনাইল দিয়ে পরিষ্কার করার পরও 48 ঘন্টা পর্যন্ত মেঝেতে বহু জার্মস অ্যাক্টিভ থাকে, আর এই রিস্ক আমরা নিতে পারি না। লাইজল, যা মারে ফিনাইলের তুলনায় 10 গুণ বেশি জার্মস। রেকমেন্ডেড বাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এই দেখো তোমার ঘর না? মা, টয়লেট। হ্যাঁ আছে তো। এটা তো হারপিকের জামানা, টয়লেট পরিষ্কার নয়, স্বচ্ছ করতে হবে। গাঢ় হারপিকের একটা মাত্র চক্র, ডিটারজেন্টের তুলনায় হারপিক দূর করে দাগ, জীবাণুদের করে বিনাশ। এবার হয়েছে তো পরিষ্কার, তাও মাত্র 37 টাকায়। কাম অন রিয়া। সরি কোচ, এবার ট্রফি জিততে পারবো না। নতুন মুভ ট্রাই করা যাক, হয়তো পুরনো রিয়া ফিরে আসবে। অ্যাক্টিভ লাইফস্টাইল নিয়ে আসে পেইন, সেই জন্য নতুন মুভ অ্যাডভান্স উইথ ডাইক্লোফিনাক।
দ্য নাম্বার 1 ডক্টর রেকমেন্ডেড অ্যাক্টিভ এই ব্যথাকে টার্গেট করে, উষ্ণতা নিয়ে আসে, লম্বা সময় ধরে আরাম দেয়। আপনি করুন মুভ, তাহলে জীবন চলবে। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস সেই বাড়িতে অসুখ কম হবে। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস সেই বাড়ির লোকেরা কম অসুখে পড়ে, কারণ এই দায় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। আমার বাড়িতে আছে ডেটলের স্বচ্ছতা। আপনি চান আমি আপনার বাড়িতে এসে খাবার তৈরি করি? তাহলে আপনার কিচেনে হতে হবে আমার কিচেনের মতো হেলদি। রেডি? কি রান্না করা হচ্ছে? ও হাই বিকাশ, কেমন লাগলো আমার কিচেন? আমি তেল একেবারে মেপে ইউজ করি, তাহলে হয়ে যাক আপনার ওয়ার্ল্ড ফেমাস ঢ্যাঁড়স। খাবার তেল তো ঠিক আছে, কিন্তু এই তেলে ভাবে লুকিয়ে থাকা জার্মস, এদের কি হবে? সেই জন্য নতুন লাইজল কিচেন পাওয়ার ক্লিনার 99.9% জার্ম রিমুভালের সাথে সাধারণ পরিচ্ছন্নতার তুলনায় এ দেয় 10 গুণ বেশি জার্ম প্রোটেকশন এবং পরিচ্ছন্নতাও। লাইজল কিচেন হলো হেলদি কিচেন। ফিরে এলাম বিরতির পর, আবারও একবার হেডলাইন্স। বাংলা শাসন করবে ভূমিপুত্র, শহীদ মিনারের জনসভা থেকে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর নয় অন্যায় নতুন স্লোগানকে সামনে রেখে রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে গেলেন অমিত শাহ। মোদিজি লাখ শরণার্থীকে বাঁচিয়েছেন, 70 বছরের শরণার্থীদের নাগরিকত্ব দিতে সিএএ হবেই মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিএএ নিয়ে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছেন বিরোধীরা, নাগরিকত্ব দিতেই সিএএ দাবি অমিতের। সন্ত্রাস দমনে এনএসজি বিশ্বের তুলনাহীন, রাজারহাটে এনএসজি হাবের উদ্বোধনে মন্তব্য অমিত শাহের। দেশের সুরক্ষায় আপোষ নয় মোদির, এখন সন্ত্রাস দমনে আমেরিকা ইসরায়েলের পর ভারতের নাম, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের সফর ঘিরে রাজ্য জুড়ে বাম কংগ্রেসের বিক্ষোভ, এয়ারপোর্ট, ধর্মতলা সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, গো ব্যাক স্লোগান, প্রতিবাদ জেলায় জেলায়। দিনটিতে ব্ল্যাক সানডে তকমা বামেদের। এসএসসিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বদল, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক কোন স্তরের নিয়োগেই আর মৌখিক পরীক্ষা নয়, নিয়োগ শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, বিজ্ঞপ্তি জারি রাজ্যের। 16 থেকে 18 মার্চ 3 দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎসব উদযাপনে যোগদান মোদির। ক্রাইস্টচার্চে লজ্জার হার কোহলির, ভারতের মাত্র 2.5 দিনে 7 উইকেটে দ্বিতীয় তথা শেষ টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। ওয়ানডের পর সফরকারী দলকে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ করল সংগঠক দেশ। সোমবার লরির ধাক্কায় প্রাণ গেল এক সাইকেল আরোহীর। হুগলির রিশলার বাকখালের জিটি রোডের 7 সকালে দুর্ঘটনাটি ঘটে এবং প্রত্যক্ষদর্শীদের দাবি কলকাতার দিক থেকে একটি লরি দ্রুত গতিতে ব্যান্ডেলের বাকখালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। লরিটিকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘাতক লরিটিকে আটক করেছে রিশলা থানার পুলিশ, তবে পলাতক চালকের খোঁজ এখনও মেলেনি। পুকুর খননের কাজের বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, 100 দিনের কাজ প্রকল্পের আওতায় বরাদ্দ 1,49,657 টাকা আত্মসাৎ করেছে ওই উপপ্রধান। অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছে ইসলামপুরের বিডিও। আফাক মেম্বার আছে, 7 বছর থেকে যতগুলো কাম এই স্কিমের করছে এইভাবে করছে, মানে একটু কাজ করে ওগুলো শেষ। আর তোর মানে 10 জন নিয়ে কাকো বসবে না, 10 জনকে নিয়ে কিছু করবে। 2 জন লোক আছে, ওরা যা ইচ্ছা তাই করছে। মালদার হরিশ্চন্দ্রপুরের অর্জুনা গ্রামে 7 বছর আগে নির্মাণ হয়েছিল উপস্বাস্থ্য কেন্দ্র। সেখানে আজও দেখা নেই স্বাস্থ্যকর্মীদের। ভাড়া বাড়িতেই কোনো রকমের স্বাস্থ্য কেন্দ্রের কাজকর্ম চলছে। পরিষেবা না পাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ,
বিভিন্ন সরকারি আধিকারিকদের জানিয়েও কোনো কাজ হয়নি। এদিকে স্বাস্থ্যকেন্দ্র চালু না হয় গ্রাম থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীদের, যার ফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে গর্ভবতী থেকে মুমূর্ষু রোগীদের। অন্যদিকে ব্যবহার না করার ফলে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের দরজা জানলাগুলিও অকেজো হয়ে পড়ছে। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানিয়ে দ্রুত উপস্বাস্থ্য কেন্দ্রটি চালুর আশ্বাস দিয়েছেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প পর্ষদের ভাইস চেয়ারম্যান তাজামুল হোসেন। সমস্যা যতদিন থেকে মোটামুটি 8-10 বছর থেকে খুলেছে, একদিনও ডাক্তার নাই, কিছু নাই, এদের ভেঙে পড়ে আছে। মানুষজন এমনি খালি খোলা গোঠা আছে, কত কি আছে, এখানে কোনো কিছু স্বাস্থ্যকেন্দ্রের কোনো ডাক্তারই আসে না। বর্তমানে অবস্থা আছে, স্কুল চলছে না, লোকজন ওষুধ পানি পায় না, ওখানে করেছে, ওরা ভাড়া পাচ্ছে, এই বাড়ি বেকার এখন হয়ে গেছে। এটার জন্য বিডিও এসেছিল, বিডিও আমার কাছে জেনেছিল, বলছে যে কেমন করে কি করব। তা আপনি করবেন না স্যার, তো করবে কি? বিডিও কিছু করতে পারেনি। 10 বছর করা হয়নি, কিছুদিন আগে হয়েছে। আমরা ওটা খোঁজ খবর নিয়ে দেখছি। আমরা যে আমাদের যে বিএমএইচ আছে, বিএমএইচের মাধ্যম দিয়ে আমরা সিএমএইচকে বলে আমি দ্রুত গতিতে করার ব্যবস্থা আমরা করাচ্ছি, এতে কোনো অসুবিধা হয় না। দক্ষিণ 24 পরগনার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্বোধন হলো অত্যাধুনিক ফেকো মেশিন ও বায়োমেট্রিক মেশিনের। কম খরচে ছানি অপারেশন সহ চোখের যাবতীয় চিকিৎসা পরিষেবার সুযোগ মিলবে এখানে। সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তের মানুষদের পরিষেবা পৌঁছে দিতে সাংসদ তহবিলের অর্থে কেনা হয়েছে মেশিন দুটি। রাজস্ব বিধানসভার অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং হাসপাতাল সূত্রে খবর মাস কয়েক আগে পরিদর্শনে আসা যাদবপুরের সাংসদদের কাছে চক্ষু বিভাগের সমস্যার কথা তুলে ধরেছিলেন সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা। আর তারপরই সাংসদ নিজেই উদ্যোগী হয়ে পদক্ষেপ করেছেন। চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা রাখার কথাও তুলেছেন অনুষ্ঠানে। হাজির ছিলেন বিশিষ্টজনেরাও। আমি যখন ইন্সপেকশনে এসেছিলাম লোকে এটা বলেছিল যে এটা হলে খুব ভালো লাগে, তো আমরা সবাই ডিসকাস করে, দাদাও রয়েছেন এখানে, সবাই ডিসকাস করে এটা করা হয়েছে। আর আমাদের এটাই পাওনা হবে যাতে এখানে বেশি করে লোকে আসতে পারে। পেশেন্টসদের যেটা কমপ্লেন রয়েছে সেটার থেকে তার জন্য এটা আমরা করেছি। অ্যান্ড উইল বি ভেরি হ্যাপি টু সার্ভ ফুল দ্যাটস। আমি না দাদা বেটার বলতে পারবেন, কারণ দাদা এখানকার রয়েছেন কমিটিতে। ফেকো অপারেশন এমনিতেই একটুখানি ভিশন রিকভারিটাকে কুইক করে, মানে যতটা বড় অপারেশনের জন্য সময় লাগে ওই সময়টাকে ডিক্রিজ করে। তো এই জন্যে নাম্বার অফ পেশেন্টস ইনক্রিজ হবে, আমাদের হসপিটালের নাম হবে। পূর্ব মেদিনীপুরের দীঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশাল আকৃতির এক শঙ্কর মাছ। দীঘা মোহনার মাছের বাজারের আড়তে চিল শঙ্কর মাছটিকে মাপা হলেও ওজন দাঁড়ায় প্রায় 900 কেজি। কাঁথির শৌলায় আল আমিন 3 নামের এক ট্রলারে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে এই মাছটি। লক্ষ টাকা দিয়ে সেটিকে কিনে নিয়েছেন মাছ ব্যবসায়ীরা। দীঘা সমুদ্রে এত বড় মাছ এর আগে ধরা পড়েছে বলে মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দা কিংবা মৎস্যজীবীরা। ফলে মাছটিকে দেখতে স্বভাবতই ভিড় জমিয়েছিল উৎসাহী মানুষ। বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোখ রাখবো সেখানে। আমাদের এখানে এসে তাদের জ্ঞাতার্থ করেছেন আমাদের সকলকে, আমরা সকলেই কৃতজ্ঞ। আমরা সংবিধান পাঠের মধ্যে দিয়ে আর একবার বলতে চাই, বাংলা চিরকালই ভারতবর্ষকে পথ দেখিয়ে এসছে। বাংলা যখনই কোনো ভারতবর্ষে অত্যাচার হয়েছে, দেশে কোনো রকম কোনো সংকট হয়েছে, সবচেয়ে প্রথম
যে রাজ্যটি এগিয়ে এসে দেশের হাল ধরেছেন, রাজ্যের হাল ধরেছেন এবং বাংলাকে মাথায় নিয়েই, বাংলার মাটিকে প্রণাম সালাম জানিয়েই বাংলা থেকে প্রতিবাদের তীব্র ভাষা তার ভাষার মধ্যে দিয়ে গঠিত করেছেন। নিজেরা ব্যথিত হয়েও, মর্মাহত হয়েও, মনে রাখবেন কখনো পিছু হাঁটেনি, এগিয়ে গেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন। সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি প্রথমেই বলি, আজকে আমি দু একটি কথা বলবার আগে আমার মন কাঁদছে, আমাদের অনেকেরই হৃদয় কাঁদছে। আমরা গভীরভাবে শোকাহত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমরা ধিক্কার জানাই। গত কদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে, আমি মনে করি এটা একটা প্ল্যান্ড জেনোসাইড, গণহত্যা। পরে রং দেওয়া হয়েছে সাম্প্রদায়িকতায়। আমরা এটাকে ধিক্কার জানিয়ে আমি দু একটি কথা বলবার আগে আসুন না এই পরিবারগুলোর অদেহ বিদেয়ী আত্মাগুলোকে এক মিনিটের জন্য আমরা আমাদের সমবেদনা জানাই। ওম শান্তি। কখনো কখনো হৃদয়ে কাঁদলেও শান্তি কথাটা শান্তির স্বার্থেই আমরা একবার নয় বারবার বলি। এটাই আমাদের মাটির সবচেয়ে বড় গর্ব। আজকে আমরা এত কর্মী, এত মানুষ, এত ধর্মগুরু, এত সংবাদ মাধ্যম, আমরা সকলে একত্রিত হয়েছি। আমি একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, আমাদের আরো নম্র হতে হবে, আরো বিনয়ী হতে হবে, আরো মানুষের কাছে যেতে হবে। আমাদের ভেতরে যদি কোনো রকম একটু অহংকার থাকে, অহংকারটাকে গুড়িয়ে 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 অহংকারটাকে মন থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে মনে রাখতে হবে, আমি যেন যতদিন আছি কিছু ভালো কাজ মানুষের জন্য করে যাই। এইভাবে নিজেদের গড়ে তুলুন, দেখবেন অহংকার হবে না। আজ আছি কাল নেই, কিসের জন্য আমাদের এত উদ্ধত্ত? আমরা যেন উদ্ধত্ত না করি। যা দেখছি আমরা চারিপাশে, যা দেখছি আমরা দিল্লির একটা সরকারের ভূমিকায়, আমরা যেন উদ্ধত্ত কখনো ওদের কাছ থেকে না শিখি, আমরা অহংকার না শিখি, আমরা যেন মানুষকে মানুষ বলে ভাবি, আমরা যেন গরিব মানুষকে কোলে টেনে নিই, আমরা যেন গরিব মানুষকে নিজের বাবা মা, নিজের ভাই বোন হিসেবে গ্রহণ করি। আমরা যেন বাংলার মাটিটা থেকে শিক্ষা দিতে পারি। এই বাংলা নম্রতার বাংলা, শুভ্রতার বাংলা, পবিত্রতার বাংলা, স্বচ্ছতার বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, ক্ষুদিরামের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, নেতাজির বাংলা, সুভাষচন্দ্র বোসের বাংলা, গান্ধীজির আদর্শের বাংলা। মনে রাখবেন, এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। এই বাংলা মনে রাখবেন, আজ থেকে শপথ নিতে হবে। যে প্রোগ্রাম দল দিয়েছে, আগেও আপনারা করেছেন, দিদিকে বলো প্রোগ্রাম, আজ থেকেও যে প্রোগ্রাম দিয়েছে মন দিয়ে করতে হবে। কিন্তু আজ থেকে শপথ নিতে হবে, যতক্ষণ পর্যন্ত
দেশ থেকে এই স্বৈরাচারী সরকারকে আমরা বিদায় দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম থেমে থাকবে না, আমাদের লড়াই থেমে থাকবে না। লড়বই আমরা, জিতবই। মনটাকে শক্তিশালী করুন, মনটাকে শক্ত করুন। মানুষের সাথে যখন মিশবো একেবারে নরম, আর যখন আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করব তখন আমরা আইন কখনো হাতে তুলে নেব না, কিন্তু আমরা এর বিরুদ্ধে প্রচার করব, প্রোগ্রাম করব, লোককে বোঝাবো এবং তাদের আমরা বিজেপির মতো ঘৃণা করতে শেখাবো না, আমরা ঘৃণাটাকে ভালোবাসায় আমরা পরিণত করব। এটা মাথায় রাখবেন। পারবেন করতে? ইলেকশন আসবে, চলে যাবে, কাউন্সিলর ইলেকশন আসবে, মিউনিসিপ্যালিটি ইলেকশন আসবে, পঞ্চায়েত ইলেকশন আসবে, এমএলএ ইলেকশন আসবে, লোকসভা ইলেকশন আসবে, রাজ্যসভা ইলেকশন আসবে, ইনস্টিটিউশনের ইলেকশন আসবে। কিন্তু মনে রাখবেন, সব ইলেকশনই গণতন্ত্র ভিত্তিক। গণতন্ত্রকে শক্তিশালী যদি রোজ করেন, তাহলে শুধু নির্বাচন করবার সময়টা আপনাকে গণতন্ত্র শক্তিশালী করবার জন্য অত পরিশ্রম করবার প্রয়োজন হয় না। ডেইলি গণতন্ত্রটাকে শক্তিশালী করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন, আপনারা যখন রাস্তায় নামে বিজেপি তখন গুটিয়ে যায়। আমি চাই না আপনারা আইন কেউ হাতে তুলে নিন। আমি বারবার বলবো, কারো বিরুদ্ধে রাগ থাকতে পারে, পুলিশকে বলুন, প্রশাসনের কাজ করবে। আমরা বিজেপি নই। গতকালও আমি লক্ষ্য করেছি, কয়েকজনকে নিয়ে এসছে, তারা কোথায় আছে, কোথায় থাকে আমি জানি। আমরা আইডেন্টিফাই কিছু লোককে করেছি। অন্যায় অন্যায়, বেআইনি বেআইনি। যারা কলকাতায় দাঁড়িয়ে কালকে স্লোগান দিয়েছেন বিজেপির সভায়, দিল্লির ভাষায় বলতেও আমার লজ্জা করে, গলি মারো। কে কাকে গুলি মারে? গলি মারো যারা বলেছেন, ভাষাটা অন্যায়, ভাষাটা প্ররোচনামূলক, ভাষাটা দানবিক, ভাষাটা বেআইনি। তাই যারা বলেছেন তাদের প্রত্যেককে আইনত ব্যবস্থা নেওয়া হবে, ছেড়ে কথা বলা যাবে না। একজন অন্যায়কারীকে যদি ছেড়ে দেওয়া হয়, 5টা অন্যায়কারী বাড়বে। এটা কলকাতা, এটা দিল্লি নয় ভাই। এটা দিল্লি নয়, এটা বাংলা। বুক পেতে রক্ত দেবে বাংলা। কিন্তু গলি মেরে গদ্দার কো উড়া দো। কে গদ্দার তাকে জানতে হবে, কে গদ্দার, কারা গদ্দার সে তো মানুষ ঠিক করবে। আপনারা ঠিক করবার কে? এবং আমরা এতটাই এই জিনিসগুলোকে ঘৃণা করি, দাঙ্গাকে। এটা দাঙ্গা নয়। আমাকে অনেকে বলেছেন এটা পরিকল্পনা করে একটা গণহত্যা করা হয়েছে। ইটস এ প্ল্যান জেনোসাইড। পরে দাঙ্গার রূপ দিয়েছে। গতকালও 4টে বডি পাওয়া গেছে। প্রতিদিন নালা খুলছে আর লুকানো ডেড বডিগুলো বেরোচ্ছে। কেন হলো এরকম? আমাদের হাতে নয় শুধু স্টেট পুলিশ থাকে। দিল্লির সরকার তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। দিল্লির পুলিশ ছিল, সিআরপিএফ ছিল, সিআইএসএফ ছিল, দিল্লি সরকারের আন্ডারে আর্মি ছিল, এসএসবি ছিল। সব থাকা সত্ত্বেও কেন শিখ দাঙ্গার পর এত বড় দাঙ্গা দিল্লিতে সংগঠিত হলো এবং বিজেপি এটা করবার পরেও কোনো ক্ষমা চাইল না? ক্ষমা চাওয়া তো দূরের কথা, নির্লজ্জের মতো ক্ষমা চাওয়া দূরের কথা, নির্লজ্জের মতো এখানে এসে বলছে আমায় দখল নিতে হবে। বুঝুন, যে জায়গাগুলো দখল নিয়েছে সেগুলোর 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। দিল্লিতে পার্লামেন্টের 7টা আসন জিতেছে। জিতে লোককে কি উপহার দিয়েছে? রক্ত আর দাঙ্গার আগুন। আসামে জিতেছে, কি উপহার দিয়েছে?
দাঙ্গা, রক্ত, আগুন আর এনআরসির নামে হত্যা। ত্রিপুরায় জিতেছে, দেখে আসুন। কোন মানুষের কথা বলবার অধিকার নেই। যান, চলে যান উত্তরপ্রদেশে, দেখে আসুন। উত্তরপ্রদেশে একটা মানুষ ডায়েরি করতে পারে না। মেয়েরা অত্যাচারিত হয়ে কমপ্লেন করলে পুড়িয়ে মারা হয়, নয় তার বাড়িতে কাউকে না কাউকে পুড়িয়ে মারা হয়। কোনো বিচার নেই, কোনো বিচার নেই, কোনো বিচার নেই। আর বাংলায় বিচার হয়। বাংলায় ল অ্যান্ড অর্ডার নিয়ে যারা কথা বলে, দিল্লিতে এমপিরা আছেন, পার্লামেন্ট করবেন, বলবেন আগে মুখে লুকো প্লাস্টার লাগাতে। বাংলায় একটা রেপ কেসে আমি 3 দিনের ট্রায়াল করে আমি জাজমেন্ট করিয়ে দিয়েছিলাম। আপনারা বলুন, এতগুলো মানুষ খুন হওয়ার পরেও কেন বিজেপির নেতা যিনি প্রভোকেশন করেছিলেন আজ পর্যন্ত গ্রেফতার হয়নি? যিনি এই সমস্ত কথাগুলো বলেছিলেন, কেন হয়নি? আর কলকাতার রাস্তায় যারা স্লোগান দিয়েছিল, কাল রাতের মধ্যে আমি 3 জনকে গ্রেফতার করিয়েছি। তার কারণ কলকাতা পুলিশের কাজ করবে, প্রশাসনের কাজ করবে। কাগজের ছবিগুলো আইডেন্টিফাই করে যদি কেউ চিনতে পারেন বা টিভিতে, পুলিশকে জানাবেন। দয়া করে নিজেরা আইন হাতে তুলে নেবেন না, এটা আপনাদের সকলের কাছে আমার বারবার করে। কালকে এসে বলছিল ওনারা, কি বলছেন, 200 সিট আমরা টার্গেট করব। 300 নয় কেন? 294টা তো বাংলায় সিট আছে। টার্গেট 200 সিট কেন? 294 নয় কেন? কারণ তৃণমূল কংগ্রেসের সিটগুলো টার্গেট করতে হবে, আর সিপিএম আর কংগ্রেসের সিটগুলোকে ছেড়ে রাখতে হবে। খেলা অত সহজ নয়। আপনারা টার্গেট না করলে কি হবে? আমরা তো সবকটা সিটি টার্গেট করব, এটা মাথায় রাখতে হবে। কংগ্রেস সিপিএম এর ওই খেলাটা অনেক দিন হয়ে গেছে। ওরা নিজেরা এইভাবে ভোট ভাগাভাগি করে করে লোকসভা ইলেকশনে বিজেপিকে জিতিয়েছে। আর আমাদেরও অনেক দুর্বল